বাংলাদেশ তো কিয়ামতের লক্ষণ হয়ে গেছে যে এইখানে একটা জাতীয় অনুষ্ঠানে বসে এইখানে প্রধান উপদেষ্টার মতো একজন জ্ঞানী গুণী মানুষ, নোবেল লরিয়েট, উনি হাসতেছে, নর্মালি হাসাহাসি করতে। অন্য যারা ছিল দুই একজনের মুখ আমি খুব ভার দেখছি, বিশেষ করে আমাদের যে দলের মহাসচিব, তারা যে কেন যান, আল্লাহ এদের কেন, তাদেরকে কি, এদের কি চিন্তায় পাঠাইছে, আমি আজকে বলতেই হবে। তারা যখন যান মহাসচিব সহ তারা, আর গিয়া শিশু বাচ্চাদেরকে যখন ডাকে, এই এনসিপির শিশু বাচ্চারা যখন সমানে সমানে তাদের সঙ্গে বসে থাকে, তখন আমার করতে ইচ্ছা করে, এরা কারা, এদের সাথে আমাদের নেতা, আমরা যাদেরকে নেতা মানি, তারা গিয়া বরং তারা আরো উপরের দিকে বসে থাকে, তাদের গুরুত্ব আরো অনেক বেশি। এখানে মহাসচিব বা আমাদের স্থায়ী কমিটির সদস্যরা কেন যান, তারা ওনারা বোধহয় বুঝতেছেন না যে জনপ্রিয়তা কিন্তু একজনের পকেট থেকে হাঁটতে হাঁটতে রাজনীতিতে আর একজনের পকেটে চলে যায়। চিরদিন জনপ্রিয়তা কারো সমান যায় না। জনপ্রিয়তা, আমি একজন নেতার শিষ্য ছিলাম, সিরাজুল আলম খান, উনি সবসময় বলতেন রাজনৈতিক জনপ্রিয়তা এক নেতার পকেট থেকে, এক দলের পকেট থেকে হাঁটতে হাঁটতে কিন্তু অন্য পকেটে চলে যায়। তারা যদি এইভাবে এই ধরনের মিটিংগুলোতে যাইতে থাকেন, মানুষের মনে প্রশ্ন উঠবে, আমাদের কর্মীরা, বিএনপির কর্মীরা কিন্তু অসম্মানিত হবে এবং তাদের মনে কষ্ট হইতে পারে। বোধ হয় এমনও হইতে পারে যে আমি কিছুই বুঝি না, আমি একজন উম্মি মানুষ, রাজনীতিও বুঝি না, যে এই কালকে পরশু নোয়াখালীতে স্লোগান দিয়ে এইসব ছেলেপেলেরা স্লোগান, তারেক রহমান সাহেবের নামে যে বিশ্রী কুশ্রী স্লোগান দিছে, আমাদের দলের নামে, নেতা নেত্রীর নামে, শহীদ জিয়া নামে দেখলাম কাগজ মুখে পাঠতে, তার ছবি পাঠতেছে, তারেক রহমান সাহেবের ছবি পাঠতেছে। আবার কালকেই গিয়ে দেখলাম তাদের সাথে বসে বসে তারা হাইসা হাইসা কথা কইতেছে। এবং দল হইল চারটা, কে? এক বিএনপি, দুই জামাত, তিন ইসলামী আন্দোলন, চার এনসিপি। আমি উল্টা করে বলি, এক এনসিপি, দুই জামাত, তিন ইসলামী আন্দোলন, চার হইল বিএনপি। না ডাকলে নাই হয়, ডাকলাম বা কেন আসলোই বা কেন না আসলেই ভালো হইতো, এরকম একটা ভাব। সেই চারটা দলে ডাকত। এখানে তো আমি জানি 42টা দল তো রেজিস্টার্ড দলই আছে। এখন পর্যন্ত তো এনসিপি রেজিস্টার্ড হয় না। এটা কি করে তারা কম্পেয়ার করলো বা তারা কিভাবে চিন্তা করলো যে এনসিপি একটা বড় দল, যে দল একটা থানা কমিটি করতে গেলে মানুষ পায় না। ময়মনসিংহের মতো একটা ডিভিশনাল হেডকোয়ার্টারে 12 জন মানুষ সামনে বসে আসছিল তাদের জনসভায়। সেই দলটাকে যদি ডাকা হয়, তাহলে কমিউনিস্ট পার্টি যারা 1979 সন থেকে পার্লামেন্টে সিট ছিল, 86 সনে ছিল, 91 ছিল, 96 ছিল, তাহলে কমিউনিস্ট পার্টি দাওয়াত পাবে না কেন? 2001 হচ্ছিল জাসদ, যে জাসদ 1973 সনে পর্যন্ত সিট পাইছে আওয়ামী লীগের আমলে, যখন আওয়ামী লীগের শাসন ছিল 72তে, তখন জাসদ নির্বাচন করিয়া 9টা সিট, 3টা সিট পাইছে, আর উপনির্বাচন করে রাজশাহী সহ আরো 5টা সিট পাইছে। এই জাসদ 11টা সিট পাইছে, কিন্তু পার্লামেন্ট সিট পাইছে কিন্তু জিয়াউর রহমান সাহেবের 79 ইলেকশন। এই জাসদ কিন্তু ইলেকশনে 86তে সিট পাইছে, 91 পার্লামেন্টে ছিল সবসময়। জাসদের লোকেরা দাওয়াত পাবে না কেন? ও তো রেজিস্টার্ড পার্টি, 42টা রেজিস্টার্ড পার্টি, তারা দাওয়াত পাবে। আমি জাতীয় পার্টির কথা না হয় নাইবা বললাম, তাহলে সমস্ত রেজিস্টার্ড পার্টিকে বাদ দিয়ে এনসিপিকে ডাকতে হবে কোন যোগ্যতায়? না কেন আজকে কালকে কেন তাদেরকে প্রথম, এখানে আবার ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস করা হবে কেন? এ টিম আর বি টিম করা হবে কেন? এদেরকে তো বি টিম হিসাবে ডাকা হয়, এ টিমের আলাপ তো কালকে হয়ে গেছে। আমি তাই বলতে চাই যে এই যে অপমান করার যে রাজনীতি, জাতিকে, রাজনীতিকে অপমান করার যে রাজনীতি চলছে, যে কূটকৌশল চলছে, এই দেশে কি হবে আমি জানি না। যে দেশে এর চেয়ে বড় কঠিন শোকাবহ দিন, এইরকম 100-র উপরে শিশু মারা গেল,
অ্যাক্সিডেন্ট করে মরে, অনেক সময় বিমান দুর্ঘটনা, কিন্তু 100-র উপরে শিশু একসাথে মরে গেল। সেইখানে আমাদের নেতারা হাসে, জুস খায়, হ্যাঁ, এবং শান্ত, একদম শান্ত। আমি কি বলবো এই দেশের কথা? আমাকে হয়তো আমি জানবা একদিন, আপনারা জানবেন হয়তো যে ফজলুর রহমানের উপরে মারাত্মক ধরনের অ্যাকশন শুরু হয়েছে, হয়তো আমাকে মারিয়ে ফেলবে। কিন্তু আমি তাদেরকে অপমান করার জন্য বলছি না, তারা এই কাজগুলো কেন করবে। আমি তাদেরকে কিন্তু অপমান করার জন্য বা ছোট করার জন্য বলছি না, তাদেরকে হুঁশ নাই। আমি কালকেও একটা সাক্ষাৎকার দিছি, পরশু একটা দিছি, সব কালো পাঞ্জাবি, কালো শার্ট পরে দিছি, আপনারা যদি দেখে থাকেন দেখবেন। কেন? কালো পাঞ্জাবি, কালো শার্ট পরলেই শোক প্রকাশ হয় বেশি, এটা ঠিক না, কিন্তু মানুষের যে ভিতরের যে ভাবটা, এটা বোঝা যায়। কালো, তাই না হলে কালো বেশ ধারণ করে কেন? আমি টোটাল কালো কাপড় পরে আপনাদের সামনে আসছি। আমি তাই বলি, কালকেও কালো। এইরকম হবে কেন একটা দেশে? এই দেশটা তো আমাদের ছিল না। কাজেই আমি মনে করি না ভালো কিছু হবে। ইউনূস সাহেবের সরকারের মধ্যে একটা চক্রান্তমূলক মনোভাব, যেটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের সঙ্গে যুক্ত, এবং তাদের সাথে প্ল্যান প্রোগ্রাম করে, দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম, যেটাকে উনি বলছে মিটিকুলাস। হ্যাঁ, কি মিটিকুলাস কি বলছে উনি নিজে বলে ফেলছে, সত্য কোনোদিন চাপা থাকে না, পাপ কোনোদিন গোপন থাকে না। যাদের সঙ্গে উনি চুক্তি করে হোক, যাদের সঙ্গে বুঝাবুঝ করে হোক, যাদেরকে কথা দিয়ে হোক, যাদের বেড়াজালে আবদ্ধ হয়ে হোক উনি ক্ষমতায় নিয়েছেন। আগে বলতো আমাকে ফ্রান্সে ফোন করছে ছেলেরা, আমি হইতে চাই না। এখন শোনা যায় উনি দীর্ঘদিন যাবৎ এরাই বলে, এই সজীব এরাই বলে উনি তো আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কাজেই এই জিনিসগুলো কেন বাংলাদেশে হচ্ছে এবং হবে, যে কারণে আজকে বিশ্রী স্লোগান পথে পথে, রাজপথে। আমি ছাত্র ছিলাম, ছাত্র নেতা ছিলাম, সবচেয়ে বড় কথা হলো আমি মুক্তিযোদ্ধা ছিলাম। আমি তো পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছি 1962 সনে, যখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি আইয়ুব মোনামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছি শিক্ষা আন্দোলনে 64 সনে, যখন আমি ফার্স্ট ইয়ারে গুরুদয়াল কলেজে পড়ি। আমি 6 দফা 66 সনে স্লোগান দেওয়া শুরু করছি। 69 সনে গণ অভ্যুত্থানের স্লোগানের নেতা ছিলাম, নেতা, একটা জেলার 11 দফা আন্দোলনের কনভেনার কিশোরগঞ্জে। আমি 70, 71 সারা কিশোরগঞ্জ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চপাণ্ডবের আমি ছিলাম একজন। কোনদিন তো একটা স্লোগান, তোমার আমার ঠিকানা, কত সুন্দর স্লোগান, পদ্মা মেঘনা, আইয়ুব মোনায়েম ভাই ভাই, সবচেয়ে কঠিন স্লোগান, এক রশিতে ফাঁসি চাই, তাও খুব বেশি দেই নেই। যখন গুলি করে মারছে, রাগ যখন শরীরে আসছে, 2 দিন স্লোগানটা দিছে। কিন্তু এই যে বিশ্রী কুৎসি স্লোগান, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যাকে আমরা বুয়েট বলি, যেখানে আমাদের সন্তানেরা ডাবল স্টার না পাইলে ওখানে ভর্তি হতে পারে না। আমরা স্বপ্ন দেখি এই ছেলেরা হবে বিশ্ববিখ্যাত ছেলে, এরা কম্পিটিশন করবে বিশ্বের সঙ্গে। সেই ছেলেদের মুখে যখন স্লোগান শুনি 1 2 3 4 তারেক রহমান অমুক, সেই ছেলেদের মুখে যখন স্লোগান শুনি আমার ভাইয়ের রক্ত লাল, তারেক রহমান কি এর, যখন স্লোগান শুনি গাছের ডালে কাওয়া, তারেক রহমান অমুক, এটা আমার মুখ তো আসে না। আমি কি এইসব ব্রিলিয়েন্ট ছেলেপেলেদের মুখ থেকে, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের মুখ থেকে এইসব স্লোগান আমরা শুনতে চাই? আমরা তো ছাত্র ছিলাম, ছাত্র নেতা ছিলাম, এমন ছাত্র নেতা ছিলাম, এটা কোনো গল্প টল্পের ব্যাপার না। ফজলুর রহমান যেখান থেকে হাইটে গেছে কলেজে, ওখানে প্যানেল পাস করছে, হাইটে গেলে, খালি হাইটে। দ্যাট ওয়াজ দ্য পজিশন অফ ফজলুর রহমান ইন স্টুডেন্ট পলিটিক্স। আমি যখন বক্তৃতা করতে গেছি, হাজার হাজার ক্যাসেট হয়েছে, একটা বক্তৃতায় 40,000 ক্যাসেট বিক্রি হয়েছে, প্রত্যেকটা ক্যাসেটের দাম ছিল 50
টাকা, তখনকার সময়ের 50 ইন দ্য ইয়ার 1995। এই বক্তৃতাটা ছিল টাঙ্গাইলের একটা থানা আছে গোপালপুরের ফলদায়, সেইখানে এটা 40,000 ক্যাসেট বিক্রি হয়েছিল 50 টাকা। আমি প্রথম যে বক্তৃতা করছি কিশোরগঞ্জে এমপি হয়েছে 86 সনে, 1 টাকাও আমার খরচ হয় নাই, আমি শুধু বক্তৃতার টাকা দিয়ে আমি পাস করছি, ক্যাসেটের টাকা দিয়ে। আমি 3.5 লাখ 4 লাখ টাকা পাইছি ক্যাসেট বিক্রি করে, আমার খরচও এর বেশি হয় নাই। কিন্তু আমি তো কোনো দিনই যে কাউকে অহংকার করা, অহংবোধ করা, বাজে গালি দেওয়া ইত্যাদি দেওয়া, আমার সবচেয়ে বড় গালি কি জানেন? আমাকে দোষী করে আমি যত গালি, আমার সবচেয়ে বড় গালি হইল রাজাকার আলবদর। এটা রাজনৈতিক বকা। যখন বলে মুক্তিযুদ্ধ যারা করছিল অস্ত্র হাতে নিয়া তারা আল্লাহর কাছে মাপ চাও, যখন বলে 47 আর 24 হইল মূল স্বাধীনতা, মূল মুক্তিযুদ্ধ, 71 হইল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, দিল্লি চক্রান্ত করে, ইন্ডিয়া চক্রান্ত করে আমাদের ভাইদের মধ্যে বুঝাবুঝি করে আমাদেরকে ভাগ করছে, তখন আর সহ্য হয় নাই। তখন আমি বুঝতে পারছি এই দেশে বিষধর সাপের হাতে ক্ষমতা চলে গেছে, এখন তারা সুবল দেবে। সেই বিষধর সাপদের বিরুদ্ধে আমি বলছি সাবধান, রাজাকার আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে আমরা জীবিত। তারা যদি 71কে স্বীকার করত, এখনো যদি বলে 71-এ তাদের ভুল হয়েছিল কাউন্সিল করিয়া, আমি জামাতকে বলবো তাদের মধ্যে ব্রিলিয়েন্ট লোক আছে, মেধাবী ছেলে পেলে আছে, ইসলামিক ছাত্র শিবিরের মতো একটা দল, ছাত্র সংগঠন আছে, আসো না পলিটিক্স করি। তুমি ইসলাম করতে চাও, আজকে যেমন দেখলাম ওই যে আমাদের এই যে ইসলামী জামাতে ইসলামীর আমির সাহেব বললেন যে আমাদের একমাত্র আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই, পৌরাণিক দল হইল জামাত ইসলাম। দেখলাম এইরকম ভাবে দাঁড়ান, ইয়েস আপনি কোরআনিক শাসন চান, আমার কোনো আপত্তি নাই, কোরআন আপনার সংবিধান, তাতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে ভোট করে আসতে হবে। চক্রান্ত করিয়া, জোর করিয়া, টাকা পয়সা লুণ্ঠন করিয়া আপনি বলছেন আপনি চাঁদাবাজ থামায় দিবেন। এখন আগে করছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম, এখন আপনি করতেছেন দুর্নীতিবাজার চাঁদাবাজের বিরুদ্ধে সংগ্রাম করবেন। আপনি আগে নিজেরে ঠিক করেন, নিজেরে ঠিক করেন। আমি বলবো সিলেটে কত চাঁদাবাজি করে শিবির।